আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। তারা এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়সহ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইল যে আবু সাইদের মামলা যখন হইল, এই যে শুয়োর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তা নাহলে আবু সাইদ গুলি খেয়েছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের 8:30টায়। এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখাই তারাই পিটাইয়া ছুরি মেরে মারছে। এবং এগুলো সব বের হয়ে যাবে দেখে তখন এই যে সার্জিস নাইট, এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদ গুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত, তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয়। হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে, আর একটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়সহ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে। তো চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর, কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে। আজকে এই পর্যন্ত। আপনি দুটো জায়গাতে আমার কাছে মনে হয় একটু কোথাও ভুল হচ্ছে। প্রথমত হচ্ছে যে আপনি এটাকে নির্বাচন বলে অভিহিত করছেন। নফেল ভাই শুরুতেই বলেছে দিস ইজ নট ইলেকশন, ইট ইজ সিলেকশন, নাম্বার 1। সুতরাং আমি নির্বাচন কোথায় তাই জানি না। আর আপনি দলীয় নির্দেশনা, আমি জানি না, আমার দুটা জিনিস অবাক লাগে। আমি অনেককেই বলতে শুনি দলের নির্দেশনা নাই, দলের নির্দেশনা নাই, মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাব না। তো এর থেকে আপনি এখন কি করবেন? নেত্রী বলতো যে একটু মারামারি করেন, এটা বলতো? বুঝলাম না কাহিনী। মানে আপনারা চাচ্ছেনটা কি? যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক, এটা চান? আমরা ভোট দিতে যাব না, আমরা ভোট দিতে যাব না, আমরা এই ভোট মানি না, এটা একটা অবৈধ, এটা আমাদের অবস্থান। এখন আপনারা চাচ্ছেনটা কি? আপনারা যখন এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন এদেরকে দিছেন তুষ, আবার যখন এরা এসে আপনাদের 14টা বাজায় দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা। যাবো কোথায় আমরা? আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি এরা লিখেছে এক লেখা আছে প্রোফাইলের মধ্যে। আমি এরকম 4-5টাকে পেয়েছি। এক মানে কি এক দফা, ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র, লাল রক্ত, লাল আপনার ম্যাপ। এখন বলছে আপনারা কবে আসবেন, দেশ কবে স্বাধীন হবে। তো তুই বেটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন? এগুলা বললে বলেন যে নিজুম ভাই অ্যাগ্রেসিভ। আওয়ামী লীগ কি আপনার দাস নাকি? এখন আপনারা আমাকে বলছেন যে, আমাদেরকে বলছেন যে দলীয় নির্দেশনা। নেত্রী বলেছে ভোট হবে না, ভোট দিতে যাব না, ভোট দিতে যাব না, দেখি কি হয় তারপরে।
আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এরশাদকে সমর্থন দিয়েছে, জিয়াউর রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে। ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন 73 সালে কি হয়েছিল, মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে, এরশাদকে দিয়েছে, মোস্তাককে দিয়েছে, তো সেটাও আনেন উদাহরণ। তারপরে তারা ইসরায়েলকে আমেরিকা $400 বিলিয়ন দিয়েছে, সেটাও আনেন উদাহরণ। আমেরিকা ভালো? আপনারা শোনেন, একটা কথা বলেন, এই যে আধিপত্য করেন, আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা আধিপত্যের মধ্যে আছে। তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা, প্রশ্নটা এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে, তখন উত্তর প্রশ্নটা ভালো হতো। আমি এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অভিজ্ঞতা, শুরুর দিকে তো ওরা আওয়ামী লীগের নামই শুনতে পারতো না। একেবারে যারা বলে হচ্ছে ফ্যাসিস্ট, তোমরা এই করেছো সেই করেছো। আমরা বিভিন্ন ডেলিগেট টিম, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে, আমাদের দেখেন, আমরা ইউরোপে গেছি, আমেরিকাতে গেছি, আমরা তাদের মতামত দেখেছি। আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন, তো এদেরকে আপনি বোঝাতে যান কেন? দেখেন, আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব পূর্ণভাবে নাই। কেন নাই? অর্থনৈতিক ভাবে আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট। আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ 80% জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কালচার, আমার রিজার্ভ, আমার সমস্ত কিছুর একটা বড় হিস্সা পশ্চিমের। ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নেব, ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে, এই বাস্তবতা আমি মানি। পশ্চিমের, যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে, যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে, ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো। যখন আমি দেখিয়েছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত ইহুদিদেরকে গালিগালাজ করছে, ওরা বেকুব হয়ে গেছে। হোয়াট ইজ দিস? যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেরে ফেলছে এইভাবে, ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে না। এই যে এই রুমে আমি এখন বসে আছি, আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে, যার বাবা মারা গেছে। সেই ছেলেটি কাটতেও পারেনি ভয়ে, তার 3 মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই। এগুলো স্যাক্রিফাইস না? এইসব কথাবার্তা, এইসব গল্প আমরা বলেছি। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, পশ্চিমারা এত অতপ্রত ভাবে জড়িত, এটা ওভারনাইট চেঞ্জ হবে না। সো আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমরা হচ্ছে দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্সের মতো। আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের সেকেন্ড যেই লেয়ারটা আছে, আমরা যে পেশাজীবীরা যারা আছি, লয়ার্স, ব্যারিস্টার্স, ডক্টরস এন্ড আদার, আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি। আবার আমাদের নেতারা যখন একটু একটু ব্রিদিং স্পেস পাবে, তারাও আসবে। একটা মানুষের সামনে যখন একটা মানুষকে গরুর মতো জবাই করে, সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না। এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা। এটা আপনার কাছে হাসির লাগতে পারে, কেমন লাগবে আমি জানি না। সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড লেয়ার থেকে কাজ করছি? তো আপনি ওদেরকে ব্লেম করছেন, আমরা তো কাজ করছি, আমরা তো দল, একটা টিমের অংশ। এই যে নেতাদের কথা আপনি বলছেন, মানুষের পছন্দ, আমি তো তৃণমূলের সাথে মিশি, আমি অনেক পারসেপশন, অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি। আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপগুলো আমি করব না। আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে। আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে। যখন আমার এই সুযোগটা আছে, তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার। আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে, সেইটা আমি আমার পাবলিক, আমাদের অন্তর্গত গ্রুপ আছে, আমার নেত্রী আছে, তাদেরকে গিয়ে বলবো। আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে আরেক নেতার কথা এইভাবে বলছে? আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান। আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতাও বিএনপির নেতাকে বলছে? তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টক শোতে গিয়ে? আপনি আমাকে 1000 প্রশ্ন করলে আমি তাকে ডিফেন্ড করবো। কারণ আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না। আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে, আমার নেত্রী আছে, দলের কাঠামো আছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো, ভাই এই দলে তো তারও অবদান আছে। ফলে তাকে যদি দল শাস্তি দেয়, কোনো পেনাল্টি দেয়, সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন, দলের সাংগঠনিক কাঠামো আছে। আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন? দুটো তালির জন্য, বাবার জন্য, নিজুম ভাই আপনি ফাটায় দিচ্ছেন এটার জন্য? আই এম নট গোনা ডু দ্যাট। আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।
যখন কোনো মানুষ কালেমা পড়ে, ধর্মের কথা বলে, ইসলামের কথা প্রচার করে, আল্লাহর কাছে সেই হচ্ছে ইসলামের মুখপাত্র। আল্লাহ কি নবীজির পরে আর কাউকে মুখপাত্র করেছেন? করেন নাই। তার মানে আপনিও মুসলিম হলে আপনিও ওই মুসলিম ধর্মেরই মুখপাত্র, ধর্মের সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের দলটাকে ওইভাবে ধরেন, দলের কথা এখন যে বলবে সেই দলের মুখপাত্র। আপনি এখন দলের একটা মুখপাত্র বানিয়ে দিলেন, ধরা যাক XYZ, তার বাড়ি ঘুরা দিবে, তার ফ্যামিলিকে উঠা নিয়ে আসবে, তার 14 গোষ্ঠীর মেরে ফেলবে। তাহলে নেত্রী কি এটা বোঝেন না যে দলের কি লাগবে না লাগবে? ফলে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এবার আমি লক্ষ লক্ষ মুখপাত্র দিয়ে দিলাম, পোড়া কয়জনের বাড়ি পোড়াবি। আপনি এই স্ট্র্যাটেজিটা এখনো বোঝেন নাই? নেত্রী কি আসলেই কি আপনার মনে হয় যে এই জিনিসটা আমাদের হয় নাই? স্বাভাবিকভাবে মুখপাত্রের ব্যাপারটা, আজকে যদি ধরেন নফল ভাই মুখপাত্র হয়, আজকে যদি ঘোষণা দেওয়া হয় সব কথা নাসিম ভাই বলবে, সব কথা নানক ভাই বলবে, সব কথা কামাল ভাই বলবে বা এইটা বলবে, আজকে কামাল ভাইয়ের বাবাকে না পেলে, মাকে না পেলে, বোনকে না পেলে, চাচাকে না পেলে জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধ উঠা নিয়ে আসবে। আরে ভাই, আমি যেই ছেলেটার কথা বললাম আমার সাথে এখন বসে আছে, ওই ছেলেটার চাচা মামা কাকাকে নিয়ে উঠিয়ে নিয়ে এসছে, সামান্য একজন ছাত্রলীগের ভদ্রলোক, এক এলাকার নেতা বা সভাপতি। ফলে আজকে যদি আমাকে বলে নিজু মজুমদার মুখপাত্র, আমার তো 14 গোষ্ঠী সুদ্ধা নিয়ে আসবে, যদিও আমার বাবা মা তারা অলমোস্ট রেডি, কি করবি কর যা। তো এটা এখন ব্যাপারটা যেটা হয়েছে যে এই জন্য লক্ষ লক্ষ মুখপাত্র দলের, আজকে আপনি বলেন আপনি মুখপাত্র, আজকে এক্স বলেন এক্স মুখপাত্র। এইটাই হচ্ছে একটা নয়া স্ট্র্যাটেজি। আপা অবসরে যাবেন কি যাবেন না এই ব্যাপারে আমার নলেজ নাই। তারপরে হচ্ছে জয় মামা ওইখানে কি বলেছেন সেটা নিয়ে, এটা উনি বলেছেন, বাট আমি যে খুব ভালো করে শুনেছি তাও না। আমি আসলে ওইটা একটু ভালো করে দেখবো, তারপর আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো। তবে ব্যক্তিগতভাবে আমি আমার কিছু স্মৃতিচারণ আপনাকে আমি করতে পারি। সেটা হচ্ছে যে আপার সাথে যখন আমি এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছি, উনি অনেক আগেই 2018 সালেই উনি আমাকে বলেছিলেন যে 2018 সালে আমি আসলে একেবারে গোপালগঞ্জে চলে যেতে চেয়েছি, কারণ দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃবৃন্দরা কোনোভাবে আপা ছাড়া মানবে না। আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আজকে আপা যদি বলে যে আপা থাকবে না, আমি জানি না আমার কি হবে, বা আমি জানি না আমি কিভাবে এটাকে ডিল করব। আমি এটা নিশ্চিত যে আমি একটা ট্রমাটাইজ জায়গাতে চলে যাব, বা আমি একটা হতাশার জায়গাতে আমি পড়বই। বঙ্গবন্ধুর পরিবারের কেউ না থাকলে রাজনীতি আমি কিছুই করবো না। এই গাট্টি বোসকা গোসায়া আমি ওই বলে না যে কোন দূরের দেশে চলে যাবো, মানে অনেকটা অভিমান দুঃখ থেকে এটা বলেছে। ফলে দেখেন এইসব আলাপ আলোচনায় যা হয়েছে অনেক কিছু আসতে থাকবে। এগুলো আমার ব্যক্তিগত অভিব্যক্তি, ব্যক্তিগত অভিমত, আপার কাছে আমার অভিমান, কষ্ট, আপার কাছে আমার চাওয়া, এগুলো আমি বলেছি। সো ভবিষ্যতে দলের কি হবে, বারবারই আপা একটা কথা বলেছে একদম, জানেন আমি যখন টকশোতে বলেছি যে এটা আপা নির্ধারণ করবে, আপা টেক্সট করে এটা জানিয়েছেন যে নো, দলের একটা কাঠামো আছে, দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, তুমি এটা কখনোই বলবে না যেটা আপা নির্ধারণ করবে, এটা দল নির্ধারণ করবে। সো আমাকে দলের এই কাঠামোটা মানতে হয়। ফলে আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কোনো কিছু আমি জানবো না। একটা কথা মাথায় রাখবেন যে সংগঠন চলবে, আপা থাকবেন, আপা যত অভিমান করবে আপার হাত পা ধরে বসে থাকবো, দরকার হলে আপা যাবেন কোথায়, আপার পা ধরে বসে থাকবো, লক্ষ লক্ষ কর্মী আবার পা ধরে বসে থাকবে, আপা কোথাও যেতে পারবেন না। শেষ। ডক্টর ইউনূস সরকার অধীনে আয়োজিত নিয়ন্ত্রিত নির্বাচনে বিএনপি যখন নিরঙ্কুশ জয়লাভের স্বপ্ন দেখছে, ঠিক তখনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি ফাঁস হওয়া অডিওর বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে জামাতের সরকার প্রতিষ্ঠা সম্ভাবনা দেখছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানিয়েছেন দূতাবাসের এক কূটনীতিক। ওয়াশিংটন পোস্ট বলছে, ওই কূটনীতিক সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সে আদালত স্বাধীন ও ন্যায়পরায়ণ ছিল না, সাজাটি ছিল রাজনৈতিকভাবে জিনিয়াস। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও আগামী নির্বাচনে জামাতের ভালো করার সম্ভাবনায় মধ্যপন্থীদের উদ্বেগের কথা জানানো হয়েছে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশাল প্রতিবেদনে তুলে ধরেছে জামাতের দ্রুত উত্থানের কথা। এই তিনটি রিপোর্টই জামাতের শক্তিশালী হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগের অনুপস্থিতিকে। বলা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত নির্বাচন জামাতের সামনে অপার সুযোগ হাজির করেছে।
বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ইসলামী শাসনের প্রবেশের সম্ভাবনা, আর সেটা হলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার আরো নাটকীয় উন্নতি দেখা যাবে। বিপরীতে ভারতের সঙ্গে আরো তলানিতে নামবে সম্পর্ক। বিএনপির দীর্ঘদিনের মৈত্রী সম্পর্কের অবসান ঘটিয়ে জামাতি হয়ে উঠতে পারে দেশের আগামী সরকারের নিয়ন্ত্রক। প্রশ্ন হলো, খুব কাছাকাছি সময়ে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে জামাতের উত্থান নিয়ে রিপোর্ট কিসের ইঙ্গিত দিচ্ছে? আবার তার মধ্যে মার্কিন কূটনীতিকের গোপন অডিও বার্তা ফাঁস করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে বাংলাদেশে মার্কিনীরা জামাতে ইসলামী নেতাদের কি শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। দর্শক, 20শে জানুয়ারি আমাদের প্রচারিত কন্টেন্টের শিরোনাম ছিল তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ, ক্ষমতার স্বপ্ন কি ফিকে হচ্ছে। সেখানে আমরা জানিয়েছিলাম যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন কঠিন বাস্তবতা। একসময়ের পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা বাড়িয়ে চলছে। ঠিক সেই কথারই পুনরাবৃত্তি দেখা গেল ওয়াশিংটন পোস্ট, রয়টার্স এবং আল জাজিরায় প্রকাশিত 3টি প্রতিবেদনে। এগুলোতে দাবি করা হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেটি বিএনপির জন্য অতটা সহজ নাও হতে পারে। এমনকি দলটির সব হিসাব নিকাশ উল্টো দিয়ে ঘুরে যেতে পারে জামাতের ভাগ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার কথোপকথনের অডিওর ভিত্তিতে তারা বলছে, আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় ওয়াশিংটন। এজন্য তারা দলটির সঙ্গে কয়েক মাস ধরেই ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা ওই অডিওতে শোনা যায়, আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র দূতাবাসও নানাভাবে সহায়তা দিচ্ছে। জামাতের নেতৃত্বে সম্ভাব্য সরকারের সঙ্গে কাজ করতেও তারা আগ্রহী। প্রতিবেদনে বলা হয়, 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। সে সময়কার কথাবার্তার অডিও রেকর্ড পায় ওয়াশিংটন পোস্ট। এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক দেশের দিকে ধাবিত হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত এমন ফল পাবে যা তারা আগে কখনো পায়নি। জামাতকে বন্ধু হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করে ওই কূটনীতিক দলটির ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় বেশি করে সামনে আনার অনুরোধ করেন। তাদের নিয়ে বিভিন্ন শো করারও পরামর্শ দেন। জামাত ক্ষমতায় এলে বাংলাদেশে ইসলামী আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেন আমেরিকান ওই কূটনীতিক। সেটা হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। বলেন, জামাত শরিয়া চাপিয়ে দিতে পারবে বলে তিনি একেবারেই বিশ্বাস করেন না, কারণ তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা জামাত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বৈঠকে জানানো হয়। ওই কূটনীতিক বলেন, তারা চান ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের বন্ধু হোক, যেন তাদের ফোন করে বলা যায় এই মাত্র তারা যেটি বলল সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে। জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কোনো কাজ করলে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন ওই কর্মকর্তা। বলেন, বাংলাদেশের রপ্তানির 20% যুক্তরাষ্ট্রের পোশাক চেইন ও ব্র্যান্ডগুলোর উপর নির্ভরশীল। নতুন সরকার যদি নারীদের বলে তারা শুধু 5 ঘন্টা কাজ করতে পারবে অথবা তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চাপিয়ে দেয়, তাহলে আর কোনো রপ্তানি অর্ডার থাকবে না। আর অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও ধসে পড়বে। জামাত এ ধরনের কোনো কাজ করবে না দাবি করে মার্কিন ওই কূটনীতিক বলেন, কি করতে হবে সেটা যুক্তরাষ্ট্র খুব পরিষ্কারভাবে জামাতের নেতাদের জানিয়ে দেবে। বৈঠকের বিষয়টি ওয়াশিংটন পোস্টের কাছে স্বীকার করেন ঢাকায় আমেরিকান দূতাবাসের মুখপাত্র মনিকা সাই। এক বিবৃতিতে তিনি বলেন, ডিসেম্বরে বৈঠকটি হয়েছে, তবে সেটি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি নিয়মিত অফ দ্য রেকর্ড আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে তার সঙ্গে ওয়াশিংটন কাজ করবে। অন্যদিকে বৈঠকের কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামাতের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান। দর্শক,
ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন থেকে পরিষ্কার জামাতের দিকে ঝোঁক রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামী নিয়ন্ত্রিত নির্বাচনে দলটিকে বিজয়ী করতে তাদের ঢাকা দূতাবাসও তৎপর। প্রশ্ন হলো, সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ জয়ের স্বপ্নের কি হবে? ওয়াশিংটন পোস্টের একদিন আগে রয়টার্সে প্রকাশিত আরেক প্রতিবেদনও বিএনপির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে না। এতে আগামী নির্বাচনে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী দলটির শক্ত অবস্থান মধ্যপন্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্স বলছে, স্বাধীনতার বিরোধিতা করার কারণে জামাত দীর্ঘদিন ধরে নিন্দিত ছিল। তবে এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকা দলটি এখন নতুনভাবে সংগঠিত হয়েছে। তারা আগামী মাসের সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সমর্থকদের মনোযোগ আকর্ষণ করছে। এটি মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জনমত জরিপে জামাতকে সবচেয়ে পছন্দের দল হিসেবে দেখা গেছে। দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয় পেতে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। নির্বাচনী কৌশল হিসেবে জামাত আপাতত নমনীয় অবস্থান নিলেও বিজয়ী হলে ভিন্ন চেহারায় অবতীর্ণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, প্রথমবারের মতো জামাত একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে মুখ খুলেছে। তাদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা ইসলামী নীতিতে পরিচালিত একটি গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চায়। দলের নেতারা প্রকাশ্যে নারীদের সমান অধিকার রক্ষার আশ্বাস দিচ্ছেন। তবে সংসদীয় 300 আসনের একটিতেও তাদের কোনো নারী প্রার্থী নেই। ধর্মীয় সংখ্যালঘুদের এক নেতা আশঙ্কা জানিয়ে বলেন, জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এখানে সংখ্যালঘুদের নিরাপদ ভবিষ্যৎ নাও থাকতে পারে। কাতার ভিত্তিক আল জাজিরার বিশাল এক প্রতিবেদনেও এসেছে জামাতের জয়ের সম্ভাবনা। বলা হয়, নিজেদের বিতর্কিত ইতিহাসে এই প্রথম ইসলামপন্থী দলটি একটি শক্ত জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের বাস্তব সুযোগ পাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি তাদের অতীত মিত্র বিএনপির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনেও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপের তথ্য দেওয়া হয়। বলা হয়, ওই জরিপে বিএনপির পক্ষে 33% সমর্থন দেখা গেছে, আর খুব কাছাকাছি থাকা জামাতের পক্ষে সমর্থন 29%। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংস্থার সম্মিলিত জরিপে বিএনপির পক্ষে 34.7% এবং জামাতের জনসমর্থন ছিল 33.6%। আল জাজিরা বলছে, জামাতের পুনরুত্থান বাংলাদেশ ইসলামপন্থী কোনো শক্তির নেতৃত্বে চলার জন্য প্রস্তুত কিনা সেই বিতর্ক উস্কে দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, দলটি ক্ষমতায় গেলে শরিয়া আইন কার্যকর অথবা নারীদের অধিকার ও স্বাধীনতা সীমিত করতে চাইতে পারে। দর্শক, লক্ষণীয়ভাবে 3টি প্রতিবেদনে জামাতের শক্তিশালী উত্থানের মূল কারণ হিসেবে আওয়ামী লীগের অনুপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে দলটিকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায় গেছে বিএনপির কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে রাজনীতি থেকে নিষিদ্ধ ছিল জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন মূল ধারায় প্রবেশ করেছে। দেশের ইতিহাসে জামাত একাধিকবার নিষিদ্ধ হয়েছিল। সবশেষ শেখ হাসিনার আমলে তারা নিষিদ্ধ হয়। তবে কঠোর হাতে শাসন করা সাবেক প্রধানমন্ত্রী 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে রয়টার্স বলছে, 17,50,00,000 মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই জামাত নিজেদের রূপান্তর শুরু করে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার মাঝে জামাত তাদের ইতিহাসের সেরা ফল লাভের আশা করছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরো সাহসী হয়ে উঠেছে। হিন্দু ও সুফি মাজারে হামলা হয়েছে। আধ্যাত্মিক লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনা থেকে শুরু করে নারীদের ফুটবল ম্যাচ, যা কিছু অ-ইসলামিক বলে বিবেচিত, তার সবই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের জামাতের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এর ফলে আসন্ন নির্বাচনটি বিএনপি ও জামাত জোটের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। নির্বাচনে জামাত জোট বিজয়ী হলে তা হবে একটি দলের নাটকীয় প্রত্যাবর্তন। জামাতের উত্থানের পিছনে বিএনপির দীর্ঘদিনের ভূমিকাও তুলে ধরা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। বলা হয়, স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমানের সরকার 1972 সালে জামাতকে নিষিদ্ধ করে। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় 1979 সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরের 2 দশকে জামাত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। 1991 সালে তারা বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার শাসনামলেই স্বাধীনতার পর বাতিল হওয়া জামাতের প্রভাবশালী নেতা গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়। এটি দলটির জন্য ছিল পরম প্রাপ্তি। 2001 সালে জামাত আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটে যোগ দিয়ে মন্ত্রিসভায় 2টি পদ পায়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য আবারও দুর্দিন শুরু হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। দলের সাবেক প্রধান মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক জামাত নেতাকে ফাঁসি দেওয়া হয়। আওয়ামী লীগের 15 বছর তারা রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় ছিল। তবে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর কারাগার থেকে জামাতের শীর্ষ নেতাদের মুক্তির পর ইসলামপন্থী দলটি ক্রমে আরও শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, এই 3টি প্রতিবেদনে জামাতের নেতৃত্বে সরকার গঠন হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও শীতল হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ওয়াশিংটন দিল্লির মধ্যে আরেকটি ফাটল সৃষ্টি করতে পারে। বাংলাদেশে বহু বছর ধরে ভারতের সবচেয়ে বড় ভয় ছিল জামাত। দিল্লি দলটিকে পাকিস্তানের মিত্র হিসেবে দেখে এবং তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য হুমকি বলে মনে করে। আর রয়টার্সের প্রতিবেদনে জামাত সরকার গঠন করলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ার সম্ভাবনা তুলে ধরা হয়। বলা হয়, এমন পদক্ষেপ হবে শেখ হাসিনা আমলের ঠিক বিপরীত। আল জাজিরাও জোর দিয়েছে একই বিষয়। তারা বলছে, আসন্ন নির্বাচনে জামাতের পারফরমেন্স প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি লিটমাস পরীক্ষায় পরিণত হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান মনে করেন, নির্বাচনের পর ভারত একটি পুনর্গঠন চায়। তবে বিএনপির পরিবর্তে জামাত ক্ষমতায় গেলে সেটি কঠিন হয়ে পড়বে। দর্শক, প্রায় একই সময় একযোগে 3টি প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া এবং সংবাদ সংস্থার 3টি প্রতিবেদনের তথ্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জামাতের প্রতি সরাসরি আমেরিকান সমর্থনের তথ্য নতুন উদ্বেগে ফেলবে বিএনপিকে। সেই সঙ্গে দেশের সামনের রাজনীতি নিয়ে পাওয়া যাচ্ছে বহুমুখী অপ্রত্যাশিত মেরুকরণের ইঙ্গিত। প্রশ্ন হলো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কোন পথে ঠেলে দিচ্ছে বাংলাদেশ? আগে জানতাম যে কান টানলে ঘাড় আসে, এখন দেখি ঘাড় টানলে কান আসতে পারে।